ভোট চুরি করে নাই, ডাকাতি করেছে। আমার দল তো আমাকে বহিষ্কারই করে দিয়েছে। আমার দল বলে তো আর কিছু না, এটা তারেক রহমান সাহেবের। বারবার বলেছি আমরা সহযোগিতার হাত প্রসারিত করেছি, কিন্তু আপনারা সেই সহযোগিতার হাত গ্রহণ করেন নাই। আপনারা দেশ বিরোধী চক্রের সঙ্গে, তাদের সঙ্গে থেকে দেশকে ধ্বংস করার নিন্দক শৈলী লিপ্ত আছেন বলে আমি মনে করছি। এবার ব্যারিস্টার রুমিন ফারহানা নাসির উদ্দিন পাটোয়ারির সাথে এক হয়ে মির্জা আব্বাসকে কড়া হুঁশিয়ারি দিলেন। আমি রুমিন হয়েছি জাস্ট বিকজ বিএনপি এক সময় করতাম এই জন্য। সো তারা বলেছিল যে রুমিনকে হারাতেই। তো ব্যারিস্টার রুমিন ফারহানা এবং নাসির উদ্দিন পাটোয়ারি, আপনারা জানেন মির্জা আব্বাসকে টার্গেট করে অনেক কথাই বর্তমানে বলতেছেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বিষয়টা বুঝতে পারবেন, ক্লিয়ার হবেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং নাসির উদ্দিন পাটোয়ারি যে এক হয়ে মির্জা আব্বাসকে যে কথাগুলো বলতেছেন, কেন বলতেছেন, চলুন প্রথমে আমরা একটু মির্জা আব্বাস সাহেবের বক্তব্যটা শুনে আসি, তারপরে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যটা শুনে নেব। চলুন প্রথমে আমরা একটু মির্জা আব্বাস সাহেবের বক্তব্যটা শুনে আসি। আমি মনে করবো যে আমাকে গণতান্ত্রিক ধারা মেনে চলা উচিত। যা হবে সংসদে হবে, এবং না মানলেই আমরা বর্জন করব। এটা দেশ ধ্বংসের সামনের একটা অংশ। সমগ্র দেশবাসীকে তাদের যে অবদান, সেই দেশবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা তাদের সংসদ সদস্য বাছাই করে সংসদে পাঠাতে পেরেছে, এবং আমি তাদের প্রতিনিধি হিসেবে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বোধ করছি। আপনারা কিভাবে আপনাদের জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংসদকে কার্যকর করবেন? আমরা আমাদের দায়িত্ব আমাদের নেতা তারেক রহমান সাহেবের দিক নির্দেশনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পথ অনুসরণ করে আমরা আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করব। ভারতীয় রক্ত এখন বিএনপি নামক দলটির উপরে ভর করেছে। আমাদেরকে যেইভাবে ঢাকা আসনে হারানো হয়েছে ভোট চুরির মাধ্যমে, আমি বলেছিলাম আপনাদেরকে এই ইলেকশনে ইঞ্জিনিয়ার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার দিকে যাচ্ছেন। তারেক রহমান উনি যেই ধরনের ইঞ্জিনিয়ারিং করেছেন, যেটার মধ্যে এস্টাবলিশমেন্টেরও অনেকে অংশ ছিল এবং প্রশাসনেরও অনেকে জড়িত ছিল, এটা আপনারা জনগণের উপরে একটি জুলুমতন্ত্র চাপিয়ে দিলেন। বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে এটা একটি নির্মম ইতিহাস। আপনারা জানেন যে ৭১ সালে এই ধরনের কাহিনী আমরা দেখেছি। নারীদেরকে বাড়ি থেকে তুলে নেওয়া যেই সংস্কৃতিটা, সেই সংস্কৃতির বীজ এবং রক্ত বিএনপির মধ্যে নির্বাচনের মধ্য দিয়ে ভর করেছে। কেন করেছে? কারণ এই ইলেকশনে ভারতীয় শক্তির সাথে যেভাবে হাসিনা আঘাত করে চলেছিল এবং হাসিনার সন্ত্রাসী বাহিনী ধানের শীষে ভোট দেওয়ার কারণে যে করেছিল, তেমনিভাবে ভারতীয় রক্ত এখন বিএনপি নামক দলটির উপরে ভর করেছে। সেই জন্য তারা গণ অভ্যুত্থান থেকে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার কারণে আমাদের সম্মানিত বোনকে যেভাবে তারা, এটা বাংলাদেশে ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকলো। কেন তারা করেছে? এই ইলেকশনে মা এবং বোনেরা সবাই এগিয়ে এসে দাঁড়িপাল্লা শাপলাকলিতে ভোট দিয়েছিলেন। তারা জালেমের জুলুমতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। যদি এটা অন্যায় হয়, এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আমাদের অনেক ভাইকে খুন করা হচ্ছে, বাড়িঘর হামলা এবং মামলার মধ্য দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা অতি দ্রুত বাংলাদেশে নারীদের জন্য নিরাপদ একটি বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে ভারতীয় শক্তির নতুনভাবে আতাত গোষ্ঠী বিএনপি কোনো নারীদের উপরে দূরের কথা একটি কটু কথা বলার সুযোগ পাবে না। এই জন্য বাংলাদেশের জনগণকে নতুনভাবে লড়াইয়ের আমরা আহ্বান জানাচ্ছি। এবং আপনারা জানেন যে আমাদেরকে যেইভাবে ঢাকা আসনে হারানো হয়েছে ভোট চুরির মাধ্যমে,
আমি বলেছিলাম আপনাদেরকে এই ইলেকশনে ইঞ্জিনিয়ার তারেক রহমান না প্রধানমন্ত্রী হওয়ার দিকে যাচ্ছেন। তারেক রহমান উনি যেই ধরনের ইঞ্জিনিয়ারিং করেছেন, যেটার মধ্যে এস্টাবলিশমেন্টেরও অনেকে অংশ ছিল এবং প্রশাসনেরও অনেকে জড়িত ছিল, এটা আপনারা জনগণের উপরে একটি জুলুমতন্ত্র চাপিয়ে দিলেন। আমরা শুনতে পাচ্ছি অনেক উপদেষ্টা সেফ এক্সিট নেওয়ার চিন্তা করছেন। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, উপদেষ্টাদেরকে আহ্বান জানাবো যে সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন। জনগণের সামনে কি কাজ করেছেন এতদিনে সেই বিষয়ে আপনাদের সালতামামি প্রকাশ করুন। এবং ডক্টর ইউনূস, আপনি যেই ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগিতা করেছেন এই ঘৃণ্য বাংলাদেশ, এটা ইতিহাসে মনে রাখবে। আমরা বলেছিলাম আপনি যখন লন্ডনে গিয়েছিলেন তখন আমরা উচ্চারণ করেছিলাম লন্ডনে আপনি সিজদা দিয়েছেন। সেটার ফলস্বরূপ যেটা আমরা দেখলাম, বাংলাদেশের এই নির্বাচনে প্রশাসনকে কাজে লাগিয়ে যেই ধরনের ঘৃণ্য সংস্কৃতি আপনি জন্ম দিয়েছেন, একটি জালেমকে বাংলাদেশে নিয়ে এসেছেন এবং তাদের মধ্য দিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অফিস উদ্বোধন হচ্ছে, বিভিন্ন জায়গায় আমাদের বোনেদের উপর আক্রমণ হচ্ছে। এটার জন্য আপনি ইতিহাসের কাছে দায়বদ্ধতা জায়গায় থাকবেন। আমরা কাউকে ক্ষমা করার পক্ষপাতী নই। আমরা দেখেছি এখানে ইনকিলাব মঞ্চে যখন হামলা হয়েছে, কি ধরনের জুলুম নির্যাতন আপনি তাদেরকে চাপিয়েছেন। আমরা বাংলাদেশে যখন শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার চাওয়া হয়েছিল, বলা হয়েছিল ইলেকশন বন্ধের পায়তারা, ইলেকশন হয়েছে। আমরা এখানে শহীদ উসমান হাদি ভাইয়ের চত্বর থেকে বলতেছি, বাংলার জমিনে শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার হতে হবে। যদি ওই হত্যাকাণ্ডের বিচার হতো, আজকে আমার বোনের শিকার হতো না। বিএনপি নামক যে সন্ত্রাসী কার্যক্রম তারা শুরু করেছে দলটি, আজকে সন্ত্রাসী অ্যাক্টিভিটিজের তারা সাহস পেত না। তারেক রহমানকে বলবো, ইঞ্জিনিয়ারিং করেছেন, যথেষ্ট হয়েছে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করুন। আপনার জন্য লজ্জা, অনেকগুলা চান্দাবাদ সন্ত্রাসী দখলদার আপনি পার্লামেন্টে তাদেরকে প্রবেশ করিয়েছেন। আপনার এর প্রশ্রয়ের কারণেই তারা আজকে আমার জন্য সাহস পাচ্ছে। এটার জন্য আপনি দায়ী। অতি দ্রুত যদি ব্যবস্থা না নিন, আমি বাংলাদেশের মা বোনদেরকে বলবো, রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। এই বিচার আমরা ইনশাল্লাহ বাংলাদেশ থেকে কড়ায় গন্ডায় বুঝে নিব। সেই জন্য আমাদের যা যা প্রয়োজন প্রত্যেকটা জায়গায় আমরা প্রতিবাদ জারি রাখবো। আর কেউ যদি ভয়ভীতি দেখায়, কেউ যদি কোনো হুমকি ধামকি দেয়, দয়া করে থানায় যাবেন, জিডি করবেন, আমাকে জানাবেন, বাকি দায়িত্ব আমার। আর যদি কাউকে বিনা অপরাধে কারাগারে থাকে, তার পরিবারকে আমার সঙ্গে যোগাযোগ করতে বলবেন। তাদের জামিনের ব্যবস্থায় কি করা যায়, এইটা আমার লিগ্যাল টিম, আইনজীবীদের যে টিম আছে আমার সাথে, আমরা বিচার বিবেচনা করে আল্লাহর রহমতে আপনাদের সবার অসম্ভব পরিশ্রমে আল্লাহ আমাদের এই বিজয় দিয়েছে। আমাদেরকে আজকে থেকে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এমন ভাবে আচার আচরণ কাজ হবে যাতে 5 বছর পর মানুষের কাছে আমাদের যাইতে না হয়, মানুষ যেন নিজে এসে রুমিন ফারহানা হাসে। ঠিক আছে? আমরা কোনো বিশেষ দলেরও প্রার্থী না, মতেরও প্রার্থী না। আমরা কেবলমাত্র এই ধর্মেরও না প্রার্থী না, ওই সবাইকে নিয়ে আমরা একটা শান্তির সরাইল আশুগঞ্জ তৈরি করতে চাই। আমরা একটা সম্প্রীতির সরাইল আশুগঞ্জ তৈরি করতে চাই। আমরা একটা উন্নয়নের সরাইল আশুগঞ্জ তৈরি করতে চাই। আপনারা ইতিমধ্যেই দেখেছেন, আমি মিডিয়াতে কথা বলার সময় আমি কিন্তু বলেছি যে আশুগঞ্জে আমাদের বন্দর আছে, আমাদের গ্যাস আছে, আমাদের সার কারখানা আছে, আমাদের বিদ্যুৎ আছে। আমি যদি গ্যাস আর বিদ্যুৎটা নিরবচ্ছিন্ন সাপ্লাই আনতে পারি, যে এইটার কোনো হবে না, থাকবে, সবসময় থাকবে, তাইলে কিন্তু আমাদের এখানে প্রচুর বিনিয়োগ আসবে। ব্যবসায়ীরা ফ্যাক্টরি করবে, ফ্যাক্টরি করলে আমার ইয়াং ছেলে মেয়েগুলা চাকরি পাবে। এগুলো আমার পরিকল্পনা,
বাস্তবায়ন করা সম্ভব যদি আপনারা আমাকে সহযোগিতা করেন। ইনশাআল্লাহ আগামী 5 বছর এমন ভাবে আমরা সকলে একসাথে কাজ করতে চাই যাতে আমার ঘরে ঘরে একটা বাবুল, একটা নাসির, একটা স্বপন, একটা জাকির তৈরি হয়ে যায়। ঠিক আছে? কোনো ভোট বৈধ করা হয় নাই। তারপরে আমি রিটার্নিং কর্মকর্তার অফিসে গিয়েছি রাত্রে 9টার দিকে, এবং আমি লিখিত একটা চিঠি কমপ্লেন দিয়ে আসছি যে এই ভোটগুলোকে যেন বৈধ করা হয়। আমি 12 তারিখে 5:30-6টার দিকে আমি জানতে পারলাম সিদ্ধেশ্বরী বয়েজ স্কুল থেকে আমাদের পোলিং এজেন্টরা ভিতর থেকে বারবার আমাকে নক করছিল, এখানে অনিয়ম হচ্ছে, অনেক অনিয়ম হচ্ছে, একটু পারলে এখানে আসেন। আমি তখন দৌড়ে চলে গেলাম, গিয়ে আমি দরজা নক করছি, বারবার নক করছি, অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা পরে দরজাটা খুললো, ভিতরে যেতে দিবেই না। তারপরে গেলাম, ওখানে প্রিজাইডিং অফিসার ছিল শামসুল ইসলাম, ইসলামী ব্যাংকের, এবং প্রায় 5-6 জন বিদেশি পর্যবেক্ষক ছিলেন ওই রুমটার মধ্যে। ওখানে কাউন্টিং হচ্ছিল। তখন আমাদের যে ধানের শেষের এজেন্ট তারা বলছিল যে এখানে 25 থেকে 27টা ভোটকে তারা বাতিল করে দিয়েছে, যে ভোটটা ওই যে গ্যাপ সাদা জায়গাটা সিল মেরেছে জন্য সেগুলোকে বাতিল করে দিয়েছে। কিন্তু আমি রওনা হওয়ার আগে জানতে পেরেছিলাম যে নির্বাচন কমিশন থেকে ওই ভোটগুলোকে বৈধ করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। তখন আমি প্রিজাইডিং অফিসার শামসুল ইসলামকে বললাম যে এই ভোটগুলো তো নির্বাচন কমিশন থেকে বৈধ করার জন্য বলা হয়েছে। উনি বললেন যে আপনারা এরকম কোনো নির্দেশনা পাইনি। তখন রিটার্নিং কর্মকর্তা এই সময় আমার মোবাইলে ফোন দিল। আমি তখন বললাম যে ভাই, এখানে তো রিটার্নিং কর্মকর্তা শামসুল ইসলাম, উনি কথা শুনতে চাচ্ছেন না, উনি এগুলোকে মানতে রাজি না। তখন উনি বললেন ওনাকে ফোনটা দেন। আমি ফোনটা সাইফুল ইসলাম, আমি স্পিকারে রেখেছিলাম ফোনটা। আমার স্পিকারে বিদেশি পর্যবেক্ষকরাও শুনছিলেন, বিভিন্ন প্রার্থীর এজেন্টরাও শুনতে পাচ্ছিলেন, ধানের শেষের এজেন্টরাও শুনতে পাচ্ছিলেন, এবং ওই কক্ষের ভিতরে যারা ছিলেন সবাই স্পষ্ট শুনতে পাচ্ছিলেন যে স্পিকারের রিটার্নিং কর্মকর্তা বলছিলেন যে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা এসেছে এই ধরনের ভোটগুলোকে বৈধ করে দিতে। এখন এটা বাস্তবায়ন করবেন কি না করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তারপর উনি ফোনটা রেখে দিলেন। সেই শামসুল ইসলাম বললেন যে আমি এটা মানতে রাজি না। আমি বললাম আপনি কেন মানবেন না? বললাম আমি নির্বাচন, আমার সাথে সরাসরি কথা হয়নি, অন্য কারো, আমার উপরেও একজন কর্মকর্তা আছেন ম্যাজিস্ট্রেট, তিনি আসুক, তারপরে আমরা ডিসিশন নেব। তা আমি বললাম সেই ম্যাজিস্ট্রেটকে কল করেন। উনি অনেকবার কল করে বলে আসছেন। তারপর অনেকক্ষণ পরে সেই একজন মহিলা আসলেন ম্যাজিস্ট্রেট। উনি এসে, ওনার নামটা আমার ঠিক খেয়াল নেই, সাম আফরোজা হবে, উনি এসে বললেন যে না, এই ভোটগুলো সব বৈধ হবে, বৈধ করে দেন। কিন্তু তারপরে ওই শামসুল ইসলাম কিন্তু বললেন যে না, এই ভোট, উনি ওনার সাথে তর্কাতর্কি করলেন, মানে বললেন যে বৈধ হবে না। কিছুক্ষণ পরে ওই ম্যাজিস্ট্রেট তখন বললেন যে আমার আরেকটা জায়গায় একটা অনিয়ম হচ্ছে, আমি ওখানে একটু চলে যাই। তখন আমি বললাম যে আপনি এই জিনিসটা মানে সলিউশন না করে আপনি চলে যাচ্ছেন, তাহলে এটা কি হবে? তখন উনি বললেন যে আমি কিছুক্ষণ পরে আবার আসছি। তখন উনি চলে গেলেন, আর আসলেন। তখন আমি প্রিজাইডিং অফিসারকে বললাম যে আপনি এখন কি ডিসিশন নেবেন? উনি বললেন যে না, আমি একদম সিএসি বা সচিবের সাথে কথা না বলে আমি কোনো কাজ করবো না, মানে উনি কারো কথা শুনতে রাজি না। তো ওখানে আমি তো প্রায় আধা ঘন্টার উপরে ছিলাম হয়তো। তখন আমাদের ছেলেপেলেরা যারা পোলিং এজেন্ট ছিল তারা বলছিল যে এখানে অনেক ভোটের ব্যবধানে আমরা এগিয়ে আছি, আর এই ভোটগুলো দিবে কি দেব। উনি মানে আমার সাথে তর্কাতর্কি হচ্ছিল যে আমি বলছিলাম যে আপনি যেটা লিগ্যাল সেটা করেন, যেটা আপনাদের নির্দেশনা সেটা আপনারা মানেন। উনি মানবে না। যখন মানবে না, আমি চলে এসেছি। ওখানে কিন্তু একটা ভোটও ওরা বৈধ করে নাই। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনারা সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন তারা অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছেন যে এখানে আসলে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং নাসির উদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস সাহেবের বক্তব্যটা আপনারা শুনেছেন। আপনারা তাদের তিনজনের বক্তব্য শোনার পর অবশ্যই বিষয়টা বুঝতে পারেন। এখানে দেখা যায় যে আসলে মির্জা আব্বাস সাহেব বলতেছেন যে নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু এখানে কারচুপি করেছেন এবং ইঞ্জিনিয়ারিং করেছেন। তো সে কারণে সে কিন্তু আরো ভিডিওতে বলেছেন যে সে যখন কেন্দ্রে আসে, এসে দেখে এখানে কিছু পোলাপান ছিল বা ছেলেপেলে ছিল যারা কিন্তু ভোটার হয় না, তারা কিন্তু ওখানে উপস্থিত ছিল। এটা কিন্তু মির্জা আব্বাস সাহেব কিন্তু বলেছেন, আরো ভিডিওতে বলেছেন, আপনারা বিষয়টা দেখেছেন। তো আসলে তার দাবি যে এখানে দেখা যায় যে নাসির উদ্দিন পাটোয়ারি এখানে কারচুপি করেছে ভোটের, সে দাবি কিন্তু সে করেছেন। এবং যাই হোক না কেন, বর্তমানে সে নির্বাচিত হওয়ার পরে সুষ্ঠুভাবে সে কিন্তু জনগণের সাথে মিশতেছে এবং তাদের দেখা যায় যে তাদের হয়ে কাজ করার আশ্বাস দিতেছেন। এবং অন্যদিকে দেখা যায় এখানে নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু ডিরেক্ট
টার্গেট করে বলতেছেন যে এখানে কিন্তু দেখা যায় মির্জা আব্বাস সাহেব সে কারচুপি করেছে, সে ইঞ্জিনিয়ারিং করেছে, মানে একে অপরকে কিন্তু দোষারোপ করতেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে বিষয়টি বুঝতে পেরেছেন। এবং অন্যদিকে দেখা যায় ব্যারিস্টার রুমিন ফারহানা সে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে নির্বাচন করেছেন। তো অনেক জায়গায় গুঞ্জন উঠেছে যে ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপিতে যোগ দিয়েছেন, না সেই বিষয়ে কিন্তু সে ক্লিয়ার করেছেন যে না, সে দল থেকে তাকে বহিষ্কার করার পর সে আর দলে ফেরত যাবেন না। সে যেহেতু নির্বাচন করেছেন, নির্বাচিত হয়েছেন, সে কিন্তু তার ওই যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের মানুষের দেখা যায় সাহায্য খেদমত করবেন, সে এর বাইরে কিন্তু যাবে না, এটাই কিন্তু সে বলেছেন। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার পর বিষয়টি বুঝতে পেরেছেন। যাই হোক, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন যে এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত যাই হোক না কেন কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।